আচ্ছা, এখন আমরা জানবো বারো ভূঁইয়াদের ইতিহাস। বারো ভূঁইয়াদের ইতিহাস শুরু হয় যখন বলা যায় আফগান শাসন শেষ হয়, তার মানে আফগান শাসকের শেষে বারো ভূঁইয়াদের শাসন। এই যে বারো ভূঁইয়াদের শাসন, বারো ভূঁইয়ারা কিন্তু মানে মুঘল শাসন যে বেশি দূর বিস্তৃত হতে পারেনি, এটা কিন্তু বারো ভূঁইয়াদের কারণে। এই বারো ভূঁইয়াদের কারণে সম্রাট আকবর সমগ্র বাংলার উপর তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি। বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি। জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিল। তাদের শক্তিশালী সৈন্যবাহিনী ও নৌবহর ছিল। অর্থাৎ বারো ভূঁইয়াদের কী ছিল? যদি বলা হয় প্রশ্নে যে শক্তিশালী সৈন্যবাহিনী ও নৌবহর ছিল কাদের, তাহলে আমরা কি বলবো? বারো ভূঁইয়াদের। স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে জমিদারগণ বারো ভূঁইয়া নামে পরিচিত। অর্থাৎ কারা বারো ভূঁইয়া নামে পরিচিত, এটাও একটা এমসিকিউ আসতে পারে। তখন আমরা কি বলবো? তখন আমরা বলতে পারি যে বাংলার যারা জমিদার রয়েছেন, জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। তাদের শক্তিশালী সৈন্যবাহিনী ও নৌবহর ছিল। স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে জমিদারগণই বারো ভূঁইয়া নামে পরিচিত। এ বারো বলতে 12 জনের সংখ্যা বোঝায় না। অর্থাৎ আমরা ভাবতে পারি যে এখানে 12 ভূঁইয়া বলছে, তার মানে 12 জন। আসলে এখানে 12 জনের সংখ্যা বোঝাচ্ছে না। তাহলে কি বোঝাচ্ছে? আচ্ছা, তাহলে কি বোঝাচ্ছে? ধারণা করা হয় অনির্দিষ্ট সংখ্যক বড় বড় ভূঁইয়া বা জমিদারের বোঝাতেই বড় থেকে 12 শব্দটি প্রচলিত হয়েছে। এটাও একটি খুবই ইম্পর্টেন্ট বলা যায় এমসিকিউ। কি? অনির্দিষ্ট সংখ্যক বড় বড় ভূঁইয়া বা জমিদার বোঝাতে এই বড় থেকে 12 যে শব্দটা, এই শব্দটা প্রচলিত। অর্থাৎ 12 ভূঁইয়া কেন বোঝাতে প্রচলিত? অর্থাৎ বড় বড় যারা ভূঁইয়া রয়েছেন তাদেরকে বোঝাতে। বাংলায় ইতিহাসে 12 ভূঁইয়াদের আবির্ভাব 16 শতকের মাঝামাঝি থেকে 13 শতকের মধ্যবর্তী সময়ে হয়। যদি আমরা বলি বাংলার ইতিহাসে 12 ভূঁইয়াদের আবির্ভাব কখন হয়, তখন বলবো 16 শতক থেকে, মানে এর মাঝামাঝি থেকে 17 শতকের মাঝামাঝি বা মধ্যবর্তী সময় পর্যন্ত। আলোচ্য সময়ে মুঘলদের বিরুদ্ধে যারা নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেন, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তারাই হচ্ছে 12 ভূঁইয়া। এছাড়া বঙ্গদেশে আরও অনেক ছোটোখাটো জমিদার ছিলেন, কিন্তু তারা 12 ভূঁইয়া না। যারা হচ্ছে একমাত্র মুঘলদের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেন, তারা 12 ভূঁইয়া। তারাও মুঘলদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ান, কিন্তু পরে তারা মুসলমানদের বশ্যতা স্বীকার করে নেন। 12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কয়েকজন। প্রথমজন হচ্ছে ঈসা খান ও মুসা খান। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট চার্ট। এটা যদি আমি দেখাই, আচ্ছা এটা না দেখিয়ে আমি যদি একটু সহজভাবে বলি, সিরিয়াল বাই যারা 12 ভূঁইয়া ছিল তারা ঈসা খান, মুসা খান। অর্থাৎ এই যে ঈসা খান, মুসা খান, তাদের নিজস্ব একটা এলাকা ছিল। মানে এটা তো আসলে এভাবে বোঝানো সম্ভব না। অনেক 12 ভূঁইয়া আছে, এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য আছে। যেমন আমরা যদি এই যে এরকম একটা চিত্র খেয়াল করি, যে নকশা বলতে যায় 12 ভূঁইয়া কোন জায়গায় কে ছিল, তাহলে আমরা কি দেখতে পাই? তাহলে আমরা অনেক কিছু দেখতে পাবো। তা আমি মুখে বলছি, সেগুলো কি? ত্রিপুরা, অর্থাৎ যে লাস্টের যে জায়গাটা, ত্রিপুরার উত্তর সীমানা, যেটাকে আমরা সরাইল বলে থাকি, তার মানে ত্রিপুরার আগের নাম কি? সরাইল। সেখানে ত্রিপুরাতে কী করতো? ত্রিপুরাতে জমিদার ছিল হচ্ছে সোনাগাজী। আচ্ছা, ভাউয়াল নামে যে জায়গাটা ছিল, ভাউয়াল, সেখানে ছিল বাহাদুর গাজী, নামও আছে ভাউয়াল বাহাদুর। ঠিক আছে? ত্রিপুরার সরাইল সোনাগাজী সহজ আছে ত্রিপুরা অঞ্চল। আচ্ছা, এরপর শ্রীপুর, যেটা আগে নাম ছিল, বর্তমান নাম কি? বিক্রমপুর বা বলা যায় মুন্সিগঞ্জ। এখানে
দুইজন থাকতো, চাঁদ রায় ও কেদার রায়। চাঁদ রায় ও কেদার রায় এই দুইজন হচ্ছে জমিদার ছিল। তারপর হচ্ছে সিলেট, যেটাকে আমরা বোকাইনগর বলি আর কি, বোকারনগর সিলেট। আরেক দিক দিয়ে আমরা মনে রাখতে পারি, বোকারনগর সিলেটে ওসমান খান বোকা ছিল। বোকাইনগর সিলেটে ওসমান খান বোকা ছিল। আচ্ছা, মানে ওসমান সাহেব সেখানে জমিদার ছিলেন। তারপরে যদি আমরা বলতে চাই যে বাঁকুড়া বা বিষ্ণুপুর, যেটাকে আমরা বলে থাকি, সেখানে বীর হাসিম ছিল। আর মাই মোস্ট ফেভারেট, দিস ইজ মাই, কি বলা যায়, আবেগ, নোয়াখালীতে ভুলুয়া অর্থাৎ লক্ষণ মাণিক্য। নোয়াখালীর আগের নাম ভুলুয়া। তাহলে কেউ যদি প্রশ্ন করে নোয়াখালীর আগের নাম কি, ভুলুয়া। আচ্ছা, বিষ্ণুপুরের আগের নাম কি, মানে বাঁকুড়ার আগের নাম কি, বিষ্ণুপুর। ত্রিপুরার আগের নাম কি, সরাইল। তারপরে বাওয়াল একটা আছে, ওটার আগের নাম নাই। আচ্ছা, বিক্রমপুরের আগের নাম শ্রীপুর। আচ্ছা, মুন্সিগঞ্জের আগের নাম বিক্রমপুরের পরের নাম মুন্সিগঞ্জ। বোকাইনগর কোনটা, সিলেট। বোকাইনগরের বোকা জমিদারকে ওসমান খান। নোয়াখালী আগের নাম হচ্ছে ভুলুয়া। আচ্ছা, ভুলুয়ায় কে ছিল, লক্ষণ মাণিক্য। এভাবে মনে রাখা যায়। তো বরিশালে, যেটা মূল বরিশাল বলা যায়, চন্দ্রদ্বীপ। আচ্ছা, বরিশালের আগের নাম কি তাহলে ভাই, চন্দ্রদ্বীপ। আচ্ছা, বরিশাল চন্দ্রদ্বীপ, অর্থাৎ সেখানে রাজত্ব করত বা জমিদার ছিল পরমানন্দ রায়। কি ছিল, পরমানন্দ রায়, মানে পরের আনন্দ যেটাকে বলে, বরিশাল পরমানন্দ চন্দ্রদ্বীপ। আচ্ছা, বরিশালের অংশ বিশেষে ক্ষমতা ছিল কারো, কিছু জমিদারের। তারা কে, রাজা কন্দর্পণ রায় ও রামচন্দ্র, তারা ছিল বরিশালের অংশ বিশেষের জমিদার। মানিকগঞ্জের আরেক নাম হচ্ছে চাঁদ প্রতাপের আরেক নাম হচ্ছে মানিকগঞ্জ। আচ্ছা, বিনোদ রায় মধু রায় হচ্ছে মানিকগঞ্জে তারা জমিদার ছিল। আচ্ছা, ঢাকাটা সব থেকে লাস্টে করবো, ফরিদপুর বা ভূষণা। ফরিদপুরের আগের নাম কি, ভূষণা। এই ভূষণাকে করতো মুকুন্দরাম প্রসেনজিৎ সত্যজিৎ আর মুকুন্দ রায়, এই দুজন হচ্ছে ফরিদপুরের ক্ষমতা ছিল। এখন ঢাকায় কে ছিল, হু ইজ দ্য জমিদার্স ইন ঢাকা, আচ্ছা, বা অফ ঢাকায় বা ঢাকার মধ্যে দুইজন ছিল, তারা হচ্ছে ঈসা খান ও মুসা খান। আচ্ছা, ঈসা খান মুসা খান, তারা খুবই বিখ্যাত। তো ঈসা খান মুসা খানের মানে তারা কিছু ঢাকার মধ্যে আবার অনেক জায়গা দখল করে। এটা হচ্ছে ঢাকা জেলার অর্ধাংশ, অর্থাৎ ঢাকা জেলার অর্ধেক। তারপর হচ্ছে কিছুটা পাবনা, কিছুটা বগুড়া, কিছুটা রংপুর, কিছুটা ময়মনসিংহ জেলা, এগুলোর কিছু অংশ, অর্থাৎ তারাই হচ্ছে মূল ক্ষমতার অধিকারী বলা যায়। এটাই ছিল 12 ভূঁইয়া। আচ্ছা, প্রথম দিকে 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান। আচ্ছা, ঈসা খান কোথাকার, ঢাকার, মনে রাখতে হবে। হোসেন শাহী বংশের অবসান হলে ঈসা খানের পিতা সুলাইমান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এটাও একটা ইম্পর্টেন্ট বলা যায়। হোসেন শাহী বংশের অবসান হলে ঈসা খানের পিতা সুলাইমান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করে। আচ্ছা, খিজিরপুর দুর্গ ছিল তার শক্তির প্রধান কেন্দ্র। সোনারগাঁও খিজিরপুরের নিকটবর্তী কাতরাবু তার রাজধানী ছিল। দাউদ কোরবানি পতনের পর তিনি সোনারগাঁও রাজধানী স্থাপন করেন। দাউদ কোরবানির পতনের পরই আর কি 12 ভূঁইয়াদের দমন করার জন্য সম্রাট আকবর বিশেষ মনোযোগ দেন, কারণ আকবরের ঘুম হারাম করে রেখেছে আর কি 12 ভূঁইয়া অর্থে বড় ভূঁইয়া, যেটাকে বলে থাকি আমরা। আচ্ছা, এজন্য সম্রাট আকবর কি করেন, তিনি 1583 সালে শাহবাজ খান, 1585 সালে সাদিক খান, 1586 সালে উজির খান এবং 1554 সালে রাজা মান সিংহকে বাংলার সুবাদার করে পাঠান। তারা ঈসা খান ও অন্যান্য জমিদারের সাথে বহুবার যুদ্ধ করে তো লাভ নাই।
এটা আসতে পারে, বাট নট লিস্ট। কোনটা? যে বারো ভূঁইয়াদের দমন করার জন্য সম্রাট আকবর 1583 সালে কাকে পাঠায়? 1583 সালে পাঠায় হচ্ছে শাহবাজ খান। 2 বছর পর পাঠায় সাদিক খান। তারও হচ্ছে 1 বছর পর পাঠায় উজিক খানকে। তারপরে 8 বছর পর পাঠায় হচ্ছে রাজা মান সিংহকে। তারা ঈসা খান ও অন্যান্য জমিদারের সাথে বহুবার যুদ্ধ করে, কিন্তু বারো ভূঁইয়াদের নেতা ঈসা খানকে সম্পূর্ণ পরাজিত করা সম্ভব হয়নি। পাওয়ার ছিল মনে হয়। তিনি সম্রাট আকবরের আনুগত্য স্বীকারের বিনিময়ে নিজের আধিপত্য বজায় রাখেন। অন্যদিকে তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে মসনদ ই আলা উপাধি গ্রহণ করেন। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন থাকে মসনদ ই আলা কার উপাধি, তাহলে আমরা বলবো হচ্ছে ঈসা খানের উপাধি। ঈসা খানের উপাধির নাম কি হচ্ছে? মসনদ ই আলা উপাধি। 1599 সালে ঈসা খানের মৃত্যু হলে বারো ভূঁইয়াদের নেতা হন তার পুত্র মুসা খান, মানে ঈসা খানের ছেলে মুসা খান। মুসা খানের বাবা হচ্ছে ঈসা খান। তো 1599 সালে ঈসা খানের মৃত্যু হয়। বারো ভূঁইয়াদের তারপরে বারো ভূঁইয়াদের নেতা, মানে মূল নেতা যিনি তিনি, আচ্ছা তাহলে বারো ভূঁইয়াদের নেতাকে ঈসা খান। ঈসা খানের ছেলে যেখানে মারা যাওয়া, মানে 1599 সালে মারা যাওয়ার পরে বারো ভূঁইয়াদের যিনি নেতা পুত্র ঈসা খান, তিনি হচ্ছে নেতা হন। এদিকে 1601 সালে ময়মনসিংহকে দ্বিতীয়বারের মতো বাংলায় পাঠানো হয়। এবার ময়মনসিংহ কিছুটা মানসিংহ আর কি, ওই যে সব থেকে লাস্টে 1594 সালে 8 বছর পর যাকে পাঠানো হয় মানসিংহ, সে এবার কিছুটা সফল হয় মানে বাংলা জয় করার জন্য। তো 1603 সালে মুসা খান এক নৌ যুদ্ধে মানসিংহের হাতে পরাজিত হন। অর্থাৎ মানসিংহরে যে পাঠাইছে সম্রাট আকবর, তিনি সফল হয়েছে, কারণ 1503 সালে হচ্ছে মানসিংহের হাতেই হচ্ছে পরাজিত হয় আর কি ভূঁইয়া, নৌ যুদ্ধে পরাজিত করে। যদি প্রশ্ন আসে 1603 সালে মুসা খানকে কোন মানে কোথায় বা কোন যুদ্ধে হচ্ছে মানসিংহ হাতে পরাজিত হয়, কোথায় মুসা খান? নৌযুদ্ধে আর কি। কিন্তু চূড়ান্ত সাফল্য অর্জন করার আগে সম্রাট আকবরের অসুস্থতার খবর আসে। সম্রাটের ডাকে মানসিংহ অগ্রসর হয়, মানে জয় করতেছে যুদ্ধের মধ্যে সম্রাট আকবর অসুস্থ, এবং সম্রাটের ডাকে মানসিংহ আগ্রায় ফিরে যায়। কোথায় ফিরে যায়? সম্রাটের ডাকে মানসিংহ আগ্রায় ফিরে যায়। আচ্ছা, সম্রাট আকবরের মৃত্যুর পর তার পুত্র সেলিম জাহাঙ্গীর নাম ধারণ করে সম্রাট আকবরের মৃত্যুর পর তার পুত্র সেলিম জাহাঙ্গীর নাম ধারণ করে 1605 সালে দিল্লি সিংহাসনে আরোহণ করেন। তিনি মানসিংহকে আবার বাংলায় প্রেরণ করেন। 1 বছর পর 1606 সালে কুতুবউদ্দিন কোকাকে বাংলার প্রাদেশিক শাসক বা সুবাদার নিয়োগ করা হয়। কুতুবউদ্দিন শের আফকুনের হাতে প্রাণ হারায়। তার পরবর্তী সুবাদার জাহাঙ্গীর কুলি খান 1 বছর পর মারা যায়। এরপর ইসলাম খান 1608 সালে বাংলার সুবাদার নিযুক্ত হন। বাংলায় বারো ভূঁইয়াদের পরাজিত করে এদেশে মুঘল যে সাম্রাজ্য প্রতিষ্ঠাক সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে কৃতিপূর্ণ কাজ। আর এই কৃতিত্বের দাবিদার সুবাদার ইসলাম খান শাসন সভার গ্রহণ করে তিনি বুঝতে পারেন যে বারো ভূঁইয়াদের নেতা মুসা খানকে পরাজিত করতে পারলেই তার পক্ষে অন্যান্য জমিদারকে বশীভূত করা সহজ। কে বুঝতে পারেন? সুবাদার ইসলাম খান। কি বুঝতে পারেন? শাসন সভার গ্রহণ করে তিনি কি বুঝতে পারেন? বারো ভূঁইয়াদের নেতা মুসা খানকে পরাজিত করলেই সে হচ্ছে জমিদার বশীভূত করতে পারবে সবাইকে। সেজন্য তিনি রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে রাজমহল কার রাজধানী ছিল? সুবাদার ইসলাম খানের। সেখান থেকে রাজধানী কে আনে? সুবাদার ইসলাম খান। সেখান থেকে কোথায় আনেন? ঢাকায় রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কারণ মুসা খানের ঘাঁটি সোনারগাঁও ঢাকার অদূরে ছিল। মুসা খানের ঘাঁটি কোথায় ছিল? সোনারগাঁও ঢাকার অদূরে ছিল। বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় আসার পথে ইসলাম খান কয়েকজন জমিদারের আনুগত্য লাভ করেছিলেন। বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় আসার পথে ইসা খান কয়েকজন জমিদারের আনুগত্য লাভ করেছিলেন। বারো ভূঁইয়াদের মোকাবিলা করার জন্য ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। মুসা খানের সাথে প্রথম সংঘর্ষ বাধে 1609 সালে করতোয়া নদী পূর্ববর্তী
যাত্রাপথে, এটা ইম্পর্টেন্ট। 12 ভূঁইয়াদের মোকাবেলা করার জন্য ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। স্বাভাবিক। এখন শক্তিশালী নৌবহর যে গড়ে তোলেন তিনি, তো মুসা খানের সাথে তার প্রথম সংঘর্ষ ইসলাম খানের কখন হয়? 1609 সালটা ইম্পর্টেন্ট না। কোথায় হয়? করতোয়া নদীর পূর্ববর্তী যাত্রাপথে। সেখানে মুসা খানের দুর্গ ছিল। কোথায় ছিল মুসা খানের দুর্গ? করতোয়া নদীর পূর্ব তীরে। যুদ্ধে মুসা খান ও অন্যান্য জমিদার শেষ পর্যন্ত পিছুটান হটেন। ইসলাম খান 1610 সালে ঢাকায় প্রবেশ করেন। এ সময় থেকে ঢাকা হয় বাংলার রাজধানী। আরেকটা সংক্ষিপ্ত বাই, একটা অধ্যায় কতগুলা সংক্ষিপ্ত। ঢাকা বাংলার রাজধানী কখন থেকে হয়? 12 ভূঁইয়াদের মোকাবেলা করার জন্য ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। মুসা খানের সাথে প্রথম সংঘর্ষ বাধে 1609 সালে করতোয়া নদীর পূর্ববর্তী যাত্রাপথে। সেখানে মুসা খানের দুর্গ ছিল। যুদ্ধে মুসা খান ও অন্যান্য জমিদার শেষ পর্যন্ত পিছুটান হটেন। কিন্তু কি? কিন্তু 1609 সালে করতোয়া নদী যাত্রাপথে সেখানে মুসা খানের দুর্গ ছিল, আমরা জানি। যুদ্ধে মুসা খান ও অন্যান্য জমিদার শেষ পর্যন্ত পিছুটান হটেন, মানে মুসা খান তারপরে অন্যান্য যারা জমিদার আছে তারা পিছুটান হটে। আর ইসলাম খান 1610 সালে কি করে? ঢাকায় প্রবেশ করে। ঢাকায় প্রবেশ করার সময় এই সময়টাকেই বলা হয় ঢাকার রাজধানী। সম্রাটের নাম অনুসারে, অর্থাৎ সম্রাট কে ছিল? জাহাঙ্গীর। তার নাম অনুসারে কি রাখা হয়? জাহাঙ্গীরনগর। তার মানে ঢাকার আগের নাম জাহাঙ্গীরনগর, এটা আমরা জানি। কার নাম অনুসারে হয়? সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে হয়। এরপর পুনরায় মুসার খানের নেতৃত্বে মুঘলদের বাধা দেওয়ার জন্য জমিদারদের নৌবহর একত্রিত হয়ে শীতলক্ষ্যা নদীতে ইসলাম খানের পর পশ্চিম তীরে বিভিন্ন স্থানে সৈন্য ও নৌবহর প্রেরণ করেন। 1611 সালে ইসলাম খানের সঙ্গে জমিদারদের যুদ্ধ শুরু হয়। তার সাথে ইসলাম খানের সঙ্গে নদীর পূর্ব পাড়ে অবস্থিত মুসা খানের কদম রসুল দুর্গ সহ অন্যান্য দুর্গ মুঘলদের অধিকারে আসে। অবস্থার বিপর্যয়ে মুসা খান সোনারগাঁয়ে চলে আসে। আচ্ছা, তার বাবা ঈসা খানের বাবার জয়। রাজধানী নিরাপদ নয় মনে করে তিনি মেঘনা নদীতে অবস্থিত ইব্রাহিমপুর দ্বীপে আশ্রয় নেন। রাজধানী নিরাপদ নয় মনে করে তিনি মেঘনা নদীতে অবস্থিত ইব্রাহিমপুরে দ্বীপে আশ্রয় নেন। মুঘল সৈন্যরা সোনারগাঁও অধিকার করে নেন। এর ফলে জমিদারগণ বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে। কোনো উপায় না দেখে মুসা খানও শেষ পর্যন্ত মুঘলদের নিকট কি করেন? আত্মসমর্পণ করেন। এটা আমরা জানি। আচ্ছা, ঠিক আছে। ইসলাম খান মুসা খানকে অন্যান্য জমিদারের মতোই মুঘলদের অধীনস্থ জায়গিরের দায়িত্ব দিয়েছিলেন। এরপর মুসা খান সম্রাটের অনুগত জমিদার হিসেবে বাকি জীবন অতিবাহিত করে। খুবই শান্ত। আমি হলে আবার হামলা লাগিয়ে দিতাম। যাই হোক, মুসা খানের আত্মসমর্পণে অন্যান্য জমিদার নিরাশ হয়ে মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করেন। এভাবে বাংলা 12 ভূঁইয়াদের শাসন অবসান ঘটে। এখানে আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, 12 ভূঁইয়াদের নাম: ঈসা খান, মুসা খান, চাঁদ রায়, কেদার রায়, বাহাদুরি, গাজী, লক্ষণ, মাণিক্য, মুকুন্দ, এরা কোন জায়গার ছিল? ঠিক আছে। আচ্ছা, ভাওয়াল, ভূষণা, ভুলুয়া, শ্রীপুর, ঢাকা, এগুলা কার কোন আমলে কাজ ছিল আর কি? এখানে একটা প্রশ্ন আসতে পারে, ঢাকার নাম জাহাঙ্গীরনগর হয়েছিল কেন? রাজা জাহাঙ্গীরের নামে আর কি। এখন থেকে হচ্ছে